হ্যালো স্টুডেন্টস, আমরা আবার এসেছি উড়ান পাঠশালায়। আজকের যে SLST 2025 কমার্সের যে ক্লাস, অলরেডি আমরা এটা কন্টিনিউ করছি। যে টপিক আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিসোর্স স্টাডি। রিসোর্স স্টাডি বাংলায় যেটাকে বলে সম্পদ সমীক্ষা, সেটাকে নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। এবং তোমরা জানো যে এর আগে আমি কমার্সের অনেকগুলো পেপার নিয়েছি, যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তোমরা ক্লাস পেয়েছো, কমার্শিয়াল ম্যাথামেটিক্স এর উপর ক্লাস আমরা করেছি, ইকোনমিক্সের ক্লাস করেছি। তোমাদের বলে রাখি, যারা তোমরা এখনো অবধি আমাদের এই গুগল প্লে স্টোর এটাকে তোমরা ইনস্টল এখনো করনি, ওখান থেকে তোমরা ওই উড়ান পাঠশালা এটাকে যদি তোমরা অ্যাপটাকে যদি ইউজ করো, তাহলে এখনো যারা করনি নামটাকে রেজিস্টার করে নাও। এবং সেখানে তোমরা কিন্তু নিয়মিতভাবে এই ক্লাস কিন্তু করতে পারো। প্রতিটা সাবজেক্টের ওপর টোটালি ফ্রি অফ কস্ট আমাদের উড়ান পাঠশালা যে ক্লাস করার সুযোগ দিয়েছে। এটা করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। একদম খুব সামনে চলে এসছে আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় তোমরা প্রতিটা ক্লাস দেখো, নিজেদের বন্ধু বান্ধবদেরও বলো, তারাও যাতে বিনামূল্যে এই ক্লাস যাতে তারা অনলাইনে করতে পারে। তো আজকের আমাদের যে টপিকটা সেটার সামনে আমরা আসছি। তার আগে একটু বলিনি, এই রিসোর্স স্টাডি বা সম্পদ সমীক্ষা এটা আমাদের কমার্সের ছেলেমেয়েদের অনেকের কাছেই মানে একটু অধরা থেকে যায়। তার কারণ হচ্ছে এটাই বেসিক্যালি হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। ভূগোলে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে এই রিসোর্স স্টাডি বা সম্পদ সমীক্ষা এটা কিন্তু অনেকেরই সিলেবাসের মধ্যে, সেই অর্থে যারা কলেজ বা যারা বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করে এসছে অনেকেরই এটা হয়তো ছিল না। সেই জন্য আমরা আজকে এই রিসোর্স স্টাডিটার উপর একটু বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রথম যেটা আলোচনার বিষয়, যে টপিকটার নাম সেটা একটু বলি, সেটা হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রোল অফ রিসোর্সেস ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের এই যে সম্পদ উন্নয়ন পশ্চিমবঙ্গে, শুধু তাই নয়, আমাদের এই অর্থনৈতিক উন্নয়নে যে বিভিন্ন সম্পদ রয়েছে তার কি ভূমিকা রয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সম্পদের কি ভূমিকা, সেটা নিয়ে আজকে মূলত আলোচনা। আমরা শুধু পশ্চিমবঙ্গে নয়, পরবর্তীতে আমরা ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়নে সেখানে সম্পদের কি ভূমিকা সেই জায়গাটাও আমরা দেখব। তার আগে আমাদের নিজেদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের পার্টটা আমরা একটু দেখে নেব। সম্পদ হচ্ছে যে কোনো একটা বস্তুকে বলতে বোঝায় না, সেই বস্তুর যে কার্যকারিতা মূলত সেটাকে আমরা সম্পদ বলতে আমরা বুঝি। এই সম্পদ উন্নয়নে আমাদের এ রাজ্যে কিভাবে বিভিন্ন ধরনের সম্পদ, অর্থাৎ ধরো সেটা খনিজ সম্পদ হতে পারে, বা ধরো এটা কোনো অন্য তোমার কোনো কাষ্ঠ সম্পদ হতে পারে, বা ধরো তোমার কোনো অন্যান্য কোনো যে কোনো ধরনের সম্পদ হতে পারে, সেটা প্রাকৃতিক সম্পদে ভরপুর রয়েছে আমাদের এ রাজ্যে বিভিন্ন জায়গায়। তো সেই সমস্ত সম্পদগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, কিভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে সেটা কাজে লাগছে, সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। প্রথমেই আমরা দেখছি এটা কিছু ফরেস্টের নাম, ঠিক আছে, অরণ্য সম্পদ যাকে আমরা বলি, ঠিক আছে। এই অরণ্য সম্পদ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে, যেমন আমরা দেখতে পারি যখন আমরা বাংলার পশ্চিমে চলে যাই, অর্থাৎ পশ্চিমের রাজ্য মানে কোনগুলোকে মূলত আমরা বলবো পশ্চিমের রাজ্য বলতে গেলে আমাদের যেমন পশ্চিম মেদিনীপুর, ওদিকে ধরো ঝাড়গ্রাম রয়েছে, বা এগুলো তো জানোই তোমরা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এর একটা বড় অংশ যেটাকে জঙ্গলমহল বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওদিকে পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে একটা ফরেস্টের একটা বড় একটা অংশ আছে। উত্তরবঙ্গেও আমাদের বেশ কিছু ফরেস্ট রয়েছে। এবং তোমরা জানো যে ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে আমাদের যে বেশ কিছু আমাদের স্যাংচুয়ারি বলতে পারো বা অভয়ারণ্য রয়েছে বা রিজার্ভ ফরেস্ট রয়েছে। তো তাহলে আমাদের এখানে কিন্তু সেই অর্থে ফরেস্টের সংখ্যা নিহাতি খুব একটা কম নয়। এখন যে ফরেস্টগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তাদের কয়েকটা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? নাম্বার ওয়ান হচ্ছে মাউন্টেন টেম্পারেট ফরেস্ট, নাম্বার টু হচ্ছে কি ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট, নাম্বার থ্রি হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, আর চতুর্থ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন। তাহলে চার রকমের ফরেস্ট আমরা এখানে দেখলাম, একটা যে মাউন্টেন টেম্পারেট, ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আর ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন। আমরা সুন্দরবন জানি যে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশাল অংশ জুড়ে রয়েছে, শুধু আমাদের এপার বাংলা নয় ওপার বাংলাতেও কিন্তু এই অরণ্য কিন্তু জুড়ে রয়েছে। সুন্দরবন আমাদের জানি যে শুধু বাঘ নয়,
এছাড়াও অন্যান্য যত বন্যপ্রাণী বা মধু এবং অন্যান্য রকম কাষ্ঠ আহরণের ক্ষেত্রে এই অরণ্যের বিরাট একটা ভূমিকা আছে। মাউন্টেন টেম্পারেট ফরেস্ট বলতে কোনটাকে বলছে না, দিস টাইপ অফ ফরেস্ট ইজ ফাউন্ড ইন দ্য হিমালয়ান রিজিয়ন অফ দার্জিলিং। হ্যাঁ, অর্থাৎ দার্জিলিং এর যে তোমার হিমালয়ান যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল জুড়ে এই ধরনের ফরেস্ট এখানে দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে, যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি, সেখানে আমাদের দার্জিলিং এর যে পাহাড় এলাকা সেখানেই মূলত এই টেম্পারেট ফরেস্ট দেখতে পাওয়া যায়, যেখানে বেসিক্যালি বিচ, ওক, কনিফার্স বা সিলভার ফার এই ধরনের গাছগুলোই মূলত দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু পাহাড় অঞ্চলে, যেগুলো খুব মানে খুব টেম্পারেট মাউন্টেন এরিয়াতে, সেখানে ধরো এই ধরনের গাছগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবারে আমরা আসছি ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট। আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি মাউন্টেন টেম্পারেট ফরেস্ট। ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট কাদের বলছে না, এরা বলছে যে পাহাড়ের পাদদেশে, অর্থাৎ আমাদের দার্জিলিং এর যে পার্বত্যভূমি তার যে পাদদেশে যে হিল স্লোপ রয়েছে বা পার্বত্য ঢাল যেগুলো রয়েছে, হ্যাঁ, যেটা মূলত হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং জেলার শুধু যেমন দার্জিলিং পাহাড় এলাকা নয়, তার পাদদেশ সেটাও কিন্তু এই জেলার মধ্যেই পড়ে। এবং তার পাশাপাশি রয়েছে পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলা, কুচবিহার, হ্যাঁ, উত্তরবঙ্গের যে সমস্ত এই জেলাগুলো রয়েছে সেগুলো সবই ট্রপিক্যাল মিক্সড ফরেস্টের মধ্যে পড়ে। এখন তো জানো জলপাইগুড়িকে ভেঙে আবার আলিপুরদুয়ার তৈরি হয়েছে, একটা নতুন জেলা। তাহলে ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট বলছে দিস ফরেস্ট আর ফাউন্ড অন দ্য লোয়ার হিল স্লোপস ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি অ্যান্ড কুচবিহার অফ নর্থ বেঙ্গল। অর্থাৎ যে আমাদের দার্জিলিং যে পাদদেশে যে তরাই অঞ্চল রয়েছে, যা জলপাইগুড়ি কুচবিহার পর্যন্ত প্রশস্ত, সেখানে মূলত এই ধরনের ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট দেখতে পাওয়া যায়। চাম্পা, খায়ের, চিলাউন, ব্যাম্বুস, এই সমস্ত গাছগুলোই সেখানে হচ্ছে মেন প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে কোন ধরনের উদ্ভিদ কোন ধরনের ফরেস্টে পাওয়া যায় এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নের জন্য লাগবে, বা কোন জেলায় কোন ধরনের উদ্ভিদগুলো মূলত পাওয়া যায় সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। তাহলে প্রথমে পেলাম মাউন্টেন টেম্পারেট ফরেস্ট, পরে পেলাম ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট, থার্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট হচ্ছে কোথায় না, এই অঞ্চলটা বেসিক্যালি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে এবং তোমার কিছুটা রয়েছে বীরভূম এলাকাতে, আচ্ছা, অর্থাৎ রাঢ় এলাকাতে রয়েছে। তাহলে এই যে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম প্রান্তে যে রাজ্যগুলো যে জেলাগুলো আছে, যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা আমাদের পশ্চিম মিদনাপুর, হ্যাঁ, এই সমস্ত জেলায় এবং বীরভূম, এই জেলাগুলোতেই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট বেসিক্যালি আমরা দেখি। যে এখানে মূলত যে গাছগুলো জন্মায় সেগুলো হচ্ছে শাল, পলাশ, মহুয়া, হলদু, হরা এটসেট্রা। এই সমস্ত গাছগুলো এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, শাল পলাশ কিন্তু ম্যাক্সিমাম কোথায় রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে। শালবনি বলে একটা জায়গায় আছে যেখানে মূলত এই শাল গাছগুলো রয়েছে। এছাড়া বাঁকুড়াতেও প্রচুর এই ধরনের গাছগুলো দেখা যায়। তাহলে মাউন্টেন টেম্পারেট ফরেস্ট, ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট এবং 3 নম্বরে পেলাম ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। আর চতুর্থ যেটাকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, এই ম্যানগ্রোভ ফরেস্ট আমরা কোথায় দেখতে পাই, ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই সুন্দরবন এলাকা। সুন্দরবন কোন জেলার মধ্যে পড়ে, দক্ষিণ চব্বিশ পরগনা, আর পার্সিয়ালি পড়ে কিছুটা সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা জেলায়। আর এর একটা বড় অংশ সুন্দরবনের রয়েছে, মানে যে অরণ্যটা সেটা রয়েছে বাংলাদেশে। ম্যানগ্রোভ is a special type of vegetations. ম্যানগ্রোভ আমরা কি দেখতে পাই, যে শ্বাসমূল থাকে, এটা জলের নিচে সেটা ভাসে, ঠিক আছে, আর ওপরে তোমার এই ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়। which has aerial roots and grown in the wasted wetlands. যে জলাভূমি, যে কাদাভূমি রয়েছে সুন্দরবনের, সেখানে সাধারণত এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র আমরা সুন্দরবনেই এটা প্রত্যক্ষ করি। অন্যান্য যে সমস্ত গাছগুলো এই এরিয়াতে হয়ে থাকে তার মধ্যে গড়ন, গেওয়া, বিন এবং তুদল, এই যে গাছগুলো এগুলো কিন্তু মূলত দেখতে পাওয়া যায় ওই সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়াতে। তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া কোন জায়গায় দেখা যায়, সুন্দরবন এলাকাতে, এবং সেটি কোন জেলার মধ্যে পড়ে, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে। কোন কোন ধরনের গাছ সেখানে হয়, সুন্দরী গাছ তো আছেই, তার পাশাপাশি গড়ান, গেওয়া, বিন আর ধুদল,
এই সমস্ত উদ্ভিদগুলো এখানে দেখতে পাই। তাহলে 4 রকমের আমরা এখানে ফরেস্টের নাম দেখলাম। একটা হচ্ছে মাউন্টেন টেম্পারেট ফরেস্ট, ট্রপিক্যাল মিক্সড ফরেস্ট, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট আর ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন। নেক্সট দেখো, এবারে আসছি আমি পশ্চিমবঙ্গে তো বিভিন্ন ধরনের সম্পদ তোমাদের আগেই বললাম, যেমন অরণ্য সম্পদ আছে, তেমন কিছু খনিজ সম্পদও আছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্য এবং জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সম্পদ আমরা দেখি। তাহলে এখন এই মুহূর্তে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বেশ কিছু খনিজ সম্পদ সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে। ঠিক আছে, যেমন হচ্ছে কয়লা, ফিক্স ক্লে, চায়না ক্লে অর্থাৎ চীনামাটি যেটাকে আমরা বলি, ডলোমাইট, অ্যাপালাইট, লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর যেটাকে আমরা বলি। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের মিনারেল রিসোর্স। পশ্চিমবঙ্গের যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে তার মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে যার থেকে উপকৃত আমরা সেটা হচ্ছে বোধহয় কয়লা। হ্যাঁ, কয়লার থেকেই পশ্চিমবঙ্গের যে রানীগঞ্জ এলাকা এটা মূলত কয়লার জন্যই বিখ্যাত। ভাস্ট এক্সপেন্স অফ alluvial plains in West Bengal have made it a poorly prospecting zone for the development of mineral resources. অর্থাৎ এখানে যে সমস্ত ধরো আমাদের সমভূমি রয়েছে, বিভিন্ন ধরো পলিমৃত্তিকা বা ইত্যাদি বিভিন্ন চাষবাসের জন্য যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে একটা বিস্তৃত এই ধরনের যে মাটি রয়েছে, যেটার জন্য কি হয়েছে যে আমাদের এখানকার খনিজ সম্পদ উন্নয়নের জন্য যেটা আমাদের খুব একটা পুরলি প্রসপেক্টিং জোন হিসেবে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। ইভেন দেন সাম ইন্ডাস্ট্রিজ ওয়ার ডেভেলপড উইথ দ্য হেল্প অফ মিনারেল রিসোর্সেস। তাহলে আমাদের বিভিন্ন চাষবাসের জন্য যে সমস্ত পলি মৃত্তিকা বা কোথাও কোথাও কিছুটা আমরা দোআঁশ মৃত্তিকা পাই, সেখানে চাষের উপযুক্ত জায়গা থাকার পরেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো কিছু কিছু জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি দেখতে পাই এবং সেই ইন্ডাস্ট্রিগুলো মূলত দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন খনিজ সম্পদের উপর নির্ভর করে। আমরা দেখে নেব কি কি খনিজ সম্পদ আমরা এখানে পাই এবং তার উপর কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ওয়েস্ট বেঙ্গলে মূলত দাঁড়িয়ে রয়েছে। যেমন ধরো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, লৌহ ইস্পাত শিল্প। দিস ইন্ডাস্ট্রি সেট আপ at Durgapur, Barnpur and Kulti are dependent on coal. তাহলে দুর্গাপুর, বার্নপুর, কুলটি এগুলো কোথায়, কোন জেলায়? এগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলায় এইগুলো এই ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে। আমরা জানি যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল এবং এরা মূলত কিন্তু ওই কাছাকাছি যে কয়লা খনি এলাকা রয়েছে, ঠিক আছে, আসানসোল, রানীগঞ্জ এই এলাকার যে কয়লা খনি তার উপরই কিন্তু এই ইস্পাত কেন্দ্রগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দুর্গাপুর, বার্নপুর আর কুলটি তিনটেই হচ্ছে তোমার হচ্ছে এখন কার আন্ডারে না, এটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ, এর অধীনে কিন্তু এই স্টিল প্ল্যান্টগুলো কিন্তু মূলত কাজ করছে। থার্মাল পাওয়ার স্টেশন, আচ্ছা থার্মাল পাওয়ার স্টেশন বা মানে কি তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গে যেমন বেশ কিছু লৌহ ইস্পাত কেন্দ্র যেমন গড়ে উঠেছে, তেমনই বেশ কিছু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এখন এই কয়লার সাহায্যেই ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গে পরিচালিত হয়। ঠিক আছে, কয়লার সাহায্যে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে। আমাদের এখানে এই রাজ্যে জলবিদ্যুৎ বা যেটাকে আমরা বলি যে উইন্ড এনার্জি, তার পরিমাণ কিন্তু বেশ কম। এখন এই বিদ্যুৎ উৎপাদন বিভিন্নভাবে হয়, গ্যাসের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, কয়লার মাধ্যমে হতে পারে বা জলবিদ্যুৎও হতে পারে। জলবিদ্যুৎ বেশ কিছু আছে, কিন্তু সর্বাধিক আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু থার্মাল পাওয়ার বা তাপবিদ্যুতের মাধ্যমে। তো যাই হোক, দেখে নেওয়া যাক। উইথ দ্য হেল্প অফ কোল দ্য থার্মাল পাওয়ার স্টেশনস ওয়ার সেট আপ। কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে? যেমন দুর্গাপুরের কি রয়েছে না, পাওয়ার প্রজেক্টস রয়েছে ওখানে। হ্যাঁ, ডিপিএল দুর্গাপুর পাওয়ার লিমিটেড আছে। এবার হচ্ছে ব্যান্ডেলে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাটে আছে, সাঁওতালডিতে রয়েছে ইত্যাদি। অর্থাৎ হুগলি জেলার ব্যান্ডেল, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট আর আমাদের রয়েছে সাঁওতালডি, এটা হচ্ছে পুরুলিয়া জেলায়। এই জায়গাগুলোতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যদিও এর বাইরেও আমাদের পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, যেমন হচ্ছে আমাদের রয়েছে মুর্শিদাবাদে রয়েছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সেখানেও আরেকটি কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ প্রকল্প আছে তোমরা জানো, যার নাম হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এছাড়া কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে
ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, তাদের কতগুলো জায়গায় এরকম পাওয়ার প্ল্যান্ট খুব ছোট আকারে এরকম তাদের রয়েছে। এনিওয়ে, তাহলে আমরা দেখলাম কি আমাদের পশ্চিমবঙ্গে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, কিছু থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। তোমাদের প্রশ্ন দিতে পারে যে পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। আর আছে সিমেন্ট ইন্ডাস্ট্রি। সিমেন্ট হচ্ছে আমাদের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে একটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও যে সমস্ত জায়গার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে রয়েছে দুর্গাপুর রিজিয়ন বা দুর্গাপুর এলাকা। দুর্গাপুর রিজিয়ন ওয়ার developed with the help of mineral resources like China clay from the districts of পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়ার জেলার যে চীনামাটি রয়েছে সেই খনিজ সম্পদের উপর নির্ভর করে দুর্গাপুরের যে শিল্প সেটা কিন্তু ভীষণভাবে সেখানে ডেভেলপ করেছে। দুর্গাপুরের যে সিমেন্ট শিল্প সেটা ভীষণ মাত্রায় ডেভেলপ করেছে। তাহলে দুর্গাপুর আমরা জানি কি একটা বড় শিল্প শহর। সেখানে শুধুই যে স্টিল প্ল্যান্ট আছে তা নয়, সেখানে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে ডিপিএল এর মতন দুর্গাপুর পাওয়ার লিমিটেড, পাওয়ার প্রজেক্টস লিমিটেড, বা সেখানে তোমার রয়েছে আরো সার কারখানা আছে, হ্যাঁ, এবং সেখানে সিমেন্ট ইন্ডাস্ট্রিও সেখানে ডেভেলপ করেছে। তাহলে আমরা কি কি জানলাম পশ্চিমবঙ্গের এই মিনারেল রিসোর্স এবং তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, তাদের ভূমিকা সম্পর্কে, যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তার মধ্যে আয়রন অ্যান্ড স্টিল, থার্মাল পাওয়ার, সিমেন্ট ইন্ডাস্ট্রি। তাহলে পশ্চিমবঙ্গ দেখো শুধুমাত্র যে কৃষি নির্ভর পুরো একটা রাজ্য তা কিন্তু নয়, কৃষিও যেমন আছে এখানে শিল্পও রয়েছে, দুটোই পাশাপাশি এখানে কিন্তু কাজ করছে। পরেরটায় আসি, দেখো এবারে বলা হচ্ছে তাপবিদ্যুৎ হলো, এবার হচ্ছে জলবিদ্যুৎ। এই জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কিছুটা আলোচনা করেছি তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের মূলত রয়েছে রাজ্যের উত্তর ভাগে, অর্থাৎ যে সমস্ত পাহাড়ি খরস্রোতা নদী রয়েছে সেই নদীগুলোর মাধ্যমেই কিন্তু মূলত জলবিদ্যুৎ এখানে তৈরি করা হয়। যেমন ধরো এখানে কয়েকটা নাম আমরা বলছি, জলঢাকা হাইড্রো পাওয়ার স্টেশনস ইন নর্থ বেঙ্গল, হ্যাঁ, উত্তরবঙ্গে জলঢাকা যে জলবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে একটি রয়েছে। এছাড়া রয়েছে বীরভূম জেলায় মাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র, মাসাঞ্জোর হাইড্রো পাওয়ার স্টেশন ইন বীরভূম। আর কোথায় উত্তরবঙ্গে রয়েছে ছোট রঙ্গিত বলে একটা নদীর নাম, লিটল রঙ্গিত ইন নর্থ বেঙ্গল। আর দার্জিলিং এর যেটা সর্বপ্রথম আমাদের এ রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্র সেটার নাম হচ্ছে সিদ্রাপং প্রজেক্ট। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং জেলায় অবস্থিত। এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে যে আমাদের এ রাজ্যের সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি। 100 বছরেরও পুরনো এই জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে সিদ্রাপং পাওয়ার প্রজেক্ট ইন দার্জিলিং। তাহলে চারটে আমরা এখানে দেখছি যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, জলঢাকা, মাসাঞ্জোর, লিটল রঙ্গিত, সিদ্রাপং হলো। আর তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো অলরেডি তোমাদের নাম বলেছি, যেমন হচ্ছে পুরুলিয়া জেলায় রয়েছে সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন, নাম বলছি ব্যান্ডেল ইন হুগলি, কোলাঘাট ইন মিদনাপুর ইস্ট, আর টিটাগড় ইন নর্থ 24 পরগনাস। সাঁওতালডি, ব্যান্ডেল, কোলাঘাট, টিটাগড় হলো। এর বাইরে তোমাদের আগে বলেছি যে সিএসসির কতগুলো ছোট ছোট কিন্তু তাদের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে, যারা কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে মূলত বিদ্যুৎ দেয়। যেমন তার মধ্যে ধরো মুলাজোর উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনা বজবজ, টিটাগড়, এরকম জায়গায় তাদের কিছু কতগুলো নিজস্ব প্ল্যান্ট রয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু বিদ্যুৎ উদ্বৃত্ত, যত বড় কারখানা তৈরি হবে এবং সেগুলো যদি চালু থাকে সেখানে বিদ্যুতের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। কিন্তু আমাদের এই রাজ্যে এই মুহূর্তে কিন্তু যা বিদ্যুৎ উৎপাদন হয় তার থেকে তুলনামূলকভাবে চাহিদা কিন্তু কম। তো যাই হোক, এটা খুব আশাজনক যে আমরা ভবিষ্যতে এই বিদ্যুৎটাকে আরো সদ্ব্যবহার করতে পারবো এবং এই সমস্তগুলো গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে যে সমস্ত আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র এবং যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোর কয়েকটা নাম আমি তোমাদের এখানে উল্লেখ করলাম। পরেরটা দেখো, বলছে যে আমাদের এ রাজ্যে যে আসানসোল রানীগঞ্জ এই যে এলাকাটায় এখানে যে শিল্পাঞ্চল যে গড়ে উঠেছে তার কি কারণ? হোয়াট আর দ্য রিজনস ফর দ্য গ্রোথ অফ আসানসোল রানীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন? দেখো সর্বত্র তো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন কিন্তু তৈরি হয় না, ঠিক আছে। পশ্চিমবঙ্গে একটা বড় অংশ আছে কিন্তু এগ্রিকালচারাল রিজিয়ন।
কিন্তু তারই মধ্যে আমরা দেখছি এখানে একাধিক শিল্প গড়ে উঠেছে, বড় ছোট মাঝারি, আসানসোল রানীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। তার প্রধান কারণ কি কি সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা এখানে শুনবো। ফার্স্ট হচ্ছে যেটা বলছে লোকাল অ্যাভেলেবিলিটি অফ কোল অ্যান্ড আদার মিনারেল রিসোর্সেস। আমরা জানি যে বড় শিল্প গড়তে গেলে অন্তত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা খুব বড় জিনিস হচ্ছে কি কয়লা। কয়লাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সেটা কিন্তু এই সন্নিহিত এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। রানীগঞ্জের উৎকৃষ্ট কয়লা এখানে কিন্তু, বা অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ ওই এলাকায়, সেটা কিন্তু বড় শিল্পকে গড়তে সাহায্য করছে। নিয়ার পাওয়ার স্টেশনস, অর্থাৎ কাছাকাছি যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, কাছাকাছির মধ্যে আগেই বলেছি যে দুর্গাপুর পাওয়ার প্রজেক্টস লিমিটেড এটা একটা রয়েছে। এছাড়া দুর্গাপুরের যে মানে মানে যে দামোদর নদীর রয়েছে ঠিক তার পাশেই, তাকে বেস করে ডিভিসি তৈরি হয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, যারা আমাদের এখানে বিদ্যুতের যোগান দেয়। তাহলে এই কারণে এই যে পাওয়ার স্টেশনগুলো রয়েছে, সেইটারই কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ খুব সুলভে শিল্প গড়ে তোলার জন্য একটা সময় এরাই সাহায্য করেছিল, বা একটা সময় এরা তৈরি হয়েছিল সাহায্য করার উদ্দেশ্যে। তো সেই জন্য প্রথমটা হচ্ছে কয়লার পাওয়ার সুযোগ, তারপর হচ্ছে বিদ্যুতের উৎপাদনের সুযোগ, প্রচুর পরিমাণে বিদ্যুৎ এখান থেকে পাওয়া যায়। আর হচ্ছে বড় শিল্প করতে গেলে আর কি কি লাগে না, পাশাপাশি কোনো নদী থাকা দরকার। জানবে কোনো ইস্পাত কেন্দ্র হোক, কোনো বড় মাপের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হোক, তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু পাশাপাশি কোনো বড় জলাশয় বা নদী থাকার ভীষণ প্রয়োজন। কারণ সেই জল কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র এবং লৌহ ইস্পাত কেন্দ্রের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। এবং এই কারণে দেখা যায় সাধারণত বড় মাপের তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো রয়েছে বা যে ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কাছাকাছি কোনো জলাশয় বা বড় নদীর ধারে অবস্থিত। এখন এখানে পাশেই আমি তোমাদের একটু আগে বললাম যে দুর্গাপুর হচ্ছে কি দামোদরের তীরে অবস্থিত। তাহলে দামোদরের কাছ থেকে জল পাওয়ার যে সুবিধে, এটাও কিন্তু একটা বড় শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে একটা বিশেষ কারণ। নেক্সট হচ্ছে কি চিপ লেবার। প্রচুর পরিমাণে এখানে কিন্তু জনসংখ্যা গড়ে উঠেছে, জনবসতি গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে এই রাজ্য তো বটেই, তার পাশাপাশি সেখানকার মানে ভিন রাজ্য থেকেও বহু লোক এসে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। তার জন্য এখানে কিন্তু লেবার কিন্তু খুব সস্তা। যে কোনো শিল্পোদ্যোগীরাই আগে প্রাথমিকভাবে তারা খোঁজে যে সেখানকার কাঁচামাল খুব সহজে বা সুলভে পাওয়া যাবে কিনা, এবং তার পাশাপাশি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কাছাকাছি কিনা। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হলে বিদ্যুৎ একটা খুব বড় উপাদান সেখানে, এবং তার পাশাপাশি হচ্ছে কাছাকাছি কিছু নদী বা বড় জলাশয় আছে কিনা, যেখান থেকে প্রচুর পরিমাণে জল পাওয়ার সুযোগ। আর শ্রমিক যদি সেখানে সুলভ হয়, তাহলেও কিন্তু সেটা ইন্ডাস্ট্রি ফর্ম করার ক্ষেত্রে খুব একটা বড় সুযোগ হয়ে দাঁড়ায়। আর এছাড়া হচ্ছে গুড কমিউনিকেশন। দেখো আমাদের এখানে খুব কাছাকাছি বড় শহর হিসেবে আসানসোল রানীগঞ্জ এরিয়ায় আমরা বলতে পারি কি না, কলকাতা শহর খুব কাছেই, কারণ কয়েক ঘন্টার মধ্যেই কলকাতায় পৌঁছানো যায়। সেখানে আমরা দেখছি যে রোডওয়েজ রেলওয়েজ দুটোই কিন্তু সেখানে কিন্তু ভীষণভাবে আমরা পাচ্ছি। জিটি রোডের মতন রাস্তা রয়েছে। আচ্ছা, কলকাতা দিল্লি যে সমস্ত রেলপথ এর ওপর দিয়ে গেছে। এর পাশাপাশি এখানে কিন্তু সম্প্রতি বিমানবন্দরও তৈরি হয়েছে। তাহলে এই যে গুড কমিউনিকেশন সিস্টেম, তাহলে এটাও কিন্তু কি হচ্ছে না, বড় শিল্প গড়ে তোলার পেছনে এখানে কারণ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে একটা হচ্ছে কয়লা এবং অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ, তার পাওয়ার সুযোগ, বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো এখানে তৈরি হয়েছে, এবং দামোদর নদীর জল, সস্তায় শ্রমিক, আর ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। এই সমস্ত কারণগুলি ইন্ডাস্ট্রিয়াল রিজন হিসেবে আসানসোল রানীগঞ্জ এই এলাকাকে আরো সমৃদ্ধ করেছে। দেখো এবারে আসছি আমাদের পশ্চিমবঙ্গের এগ্রিকালচার রিসোর্স সম্পর্কে। পশ্চিমবঙ্গে যে শুধু শিল্প রয়েছে তাই নয়, পশ্চিমবঙ্গ কিন্তু কৃষি সম্পদেও কিন্তু পরিপূর্ণ। আমরা জানি যে এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ নট অনলি ইন্ডিয়া বাট অলসো ওয়েস্ট বেঙ্গল। মানে পশ্চিমবঙ্গেরও কিন্তু কৃষিজ সম্পদ হচ্ছে মেরুদণ্ড হিসেবে এখানে কাজ করে। কারণ আমাদের এ রাজ্যের যে জনসংখ্যা, তার একটা বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তার কারণ রাজ্যের 4 ভাগের 3 ভাগ লোক থাকে গ্রামে, এবং গ্রামগুলো মূলত হচ্ছে কৃষির ওপরই মূলত কিন্তু নির্ভরশীল। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ম অ্যান্ড হিউমিড ক্লাইমেট, উষ্ণ এবং আর্দ্র যে জলবায়ু, এবং এছাড়া রয়েছে কি vast expanse of fertile plain lands have caused the agriculture to be developed
তাহলে আমাদের এখানে কৃষি যে একটা বিশেষ উন্নতি লাভ করেছে তার বিশাল কারণ হচ্ছে যে বিশাল পরিমাণ জমি এখানে, যেগুলো খুব উর্বর জমি আমাদের এ রাজ্যে রয়েছে, এবং তার সঙ্গে জলবায়ুটাও আমাদের এখানে ভীষণ স্যুট করেছে, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ফার্টাইল প্লেন ল্যান্ড। এইগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোস্ট সিগনিফিক্যান্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ দ্য স্টেট। তাহলে সব রাজ্যই কিন্তু ভারতবর্ষে কিন্তু এতটা কৃষিতে উন্নত নয়, কিন্তু পশ্চিমবঙ্গ দেখা গেছে কৃষিক্ষেত্রে প্রাকৃতিক যত সুযোগ সুবিধে সেগুলো যথাযথ পাওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান, পাট ইত্যাদি উৎপাদন হয়। এমনকি সবজি উৎপাদনেও পশ্চিমবঙ্গের একটা ভূমিকা রয়েছে। দ্য মেইন ক্রপস আর রাইস, হুইট, জুট, টি, পটেটো, অয়েল সিডস, সুগার কেন এটসেট্রা। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান শস্য কি কি, এরকম তোমার প্রশ্ন দিতে পারে। পশ্চিমবঙ্গের প্রধান শস্য বলতে গেলে তোমাদের নাম বলতে হবে কি কি না, চাল, গম, পাট, চা, আলু, তৈলবীজ, চিনি ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়, কিন্তু সুগার কেন শুধু থাকলে হবে না, এখানে যেহেতু সুগার মিল সেভাবে নেই। পশ্চিমবঙ্গে একটা সময় 3টে জায়গাতে সুগার মিল ছিল। একটা আছে তোমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আর ছিল তোমার হচ্ছে বীরভূমের আমেদপুর, হ্যাঁ, আর হচ্ছে নদিয়ার পলাশী। এই জায়গায় ছিল চিনি কল, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত আখ উৎপাদন হয় সাধারণত দেখা যাচ্ছে যে সুগার ইন্ডাস্ট্রিগুলো উত্তর ভারতে বা উত্তরপ্রদেশে মূলত সেখানে কিন্তু গড়ে উঠেছে। তো যাই হোক, সে কারণে প্রচুর পরিমাণে এখানে আখ তৈরি হলেও সবটা এখানে প্রপারলি ইউটিলাইজ হয় না। অনেক আখের রস শুকিয়ে যায় কারণ দূরবর্তী জায়গায় মিল, সেটা আমাদের একটা অসুবিধার কারণ। কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে এই চাল, গম, পাট, চা, আলু, তৈলবীজ, চিনি ইত্যাদি কিন্তু এখানে, চিনি বলা যাবে না, আখ, এগুলো উৎপাদন হয়। তাহলে কোন ধরনের ক্লাইমেট আমাদের এগ্রিকালচার রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য দায়ী যদি আমরা মনে করি, তাহলে এগুলো আমরা বলতে পারবো। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান শস্য কি কি, তাহলে 1 নম্বরেই আমাদের বলতে হবে ধান, হ্যাঁ, এছাড়া পাট প্রচুর পরিমাণে হয়। দার্জিলিং তো চায়ের জন্যই বিখ্যাত, হ্যাঁ, দার্জিলিংকে 3T বলা হয়, তোমরা জানো হয়তো, যে টি মানে চা, একটা টি মানে ট্যুরিজম পর্যটন, আর একটা টি মানে হচ্ছে টিম্বার কাঠ। এই 3টে টি এর জন্য বিখ্যাত জেলা হচ্ছে দার্জিলিং। তো যাই হোক, তাহলে এই ধরনের আমাদের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিন্তু অবশ্যই সেটার আনসার করতে পারবো। নেক্সট দেখো, রোল অফ এগ্রিকালচারাল রিসোর্সেস ইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। রোল অফ এগ্রিকালচারাল রিসোর্সেস ইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিল্পকে আরো বেশি করে বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, শিল্পের গ্রোথকে আনার জন্য পশ্চিমবঙ্গের কৃষিজ সম্পদের কি কি ভূমিকা রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। আমাদের পশ্চিমবঙ্গের মোট 3 ভাগের 2 ভাগ যে ল্যান্ড এরিয়া, সেটা মূলত চাষবাসের জন্য ব্যবহার হয়। এবং এই যে ধরো কৃষিক্ষেত্রতে দেখা যাচ্ছে যে স্টেটের একটা মানে অর্ধেক লেবার ফোর্স বা অর্ধেক শ্রমশক্তি এতেই যুক্ত। তাহলে বুঝতেই পারছো যে কৃষি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। 3 ভাগের 2 ভাগ জমি যদি এই চাষের ক্ষেত্রে ব্যবহার হয়, আর তার মধ্যে আমরা যদি দেখি যা মোট জনসংখ্যা, ঠিক আছে, তার প্রায় অর্ধেক এই চাষের কাজেই মূলত যুক্ত আছেন, তাহলে স্বাভাবিকভাবেই এখানে কৃষিটা প্রাধান্য পায়। এই কৃষির মধ্যে আমাদের প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জুট ইন্ডাস্ট্রি বা পাট শিল্প। পাট এখানে প্রচুর জমিতে চাষ করা হয়, এবং more than 27% of the factories of India are situated in West Bengal। অর্থাৎ যেগুলোকে জুট মিল বলে, সেই জুট মিলগুলোর মোট 27%-এরও বেশি পশ্চিমবঙ্গে অবস্থিত। অবিভক্ত বঙ্গদেশে আমাদের কিন্তু এখানে পাট শিল্প ভীষণভাবে প্রসার ঘটেছিল, কিন্তু আফটার মানে পার্টিশন দেখা গেল বাংলাদেশে চলে গেল হচ্ছে তোমার মূল পাট উৎপাদন কেন্দ্র, আর যেগুলো জুট মিল সেগুলো পড়লো আমাদের এ রাজ্যে। যেহেতু দেশ ভাগের ফলে আমাদের পাটের উৎপাদনটা মূলত চলে গেল বাংলাদেশের কাছে, এবং আমাদের এই জুট মিলগুলো আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো। সেই কারণে বর্তমানে অবশ্য পাট শিল্প বেশ কিছুটা সংশয়ের মুখে,
এবং পাটের অনেক বিকল্প বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে জুট ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গলের একটা বড় ভূমিকা রয়েছে। উইথ দ্য এক্সেপশন অফ হিলি এরিয়াস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড প্লেটো মার্জিনস অফ দ্য ওয়েস্ট, জুট ইজ কাল্টিভেটেড ইন অল প্লেসেস অফ দ্য স্টেট। তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র যে দার্জিলিং বা তার সন্নিহিত যে পার্বত্য এলাকা এবং উত্তরবঙ্গের একটা বেশ বড় এলাকায়, আর তাছাড়া যেগুলো আমাদের মালভূমি এলাকা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রয়েছে, সেইগুলোকে যদি আমরা বাদ দিই, বাদবাকি অংশে জুট প্রায় রাজ্যের বিভিন্ন অংশে কিন্তু ভীষণভাবে চাষ করা হয়। তাহলে জুটের পরেই যেটা খুব একটা অর্থকরী ফসল পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে টি ইন্ডাস্ট্রি বা চা শিল্প। চা বললেই আমাদের মনে পড়ে যায় দার্জিলিং এর কথা, কারণ ভারতবর্ষের দুটো জায়গা চায়ের জন্য খুব বিখ্যাত, একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে দার্জিলিং। তো ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভারতবর্ষে চা সবচেয়ে বেশি হয় আসামে, আর তারপরেই হয় পশ্চিমবঙ্গে দার্জিলিং এর যে চা, সেটা গুণমানে সর্বাধিক সেরা, এবং সেটা বিশ্বের বিভিন্ন চায়ের বাজারে রপ্তানিও হয়। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। স্টেট টি গার্ডেন্স আর ফাউন্ড ইন দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড কুচবিহার। আচ্ছা, এই প্রসঙ্গে এটা বলা প্রয়োজন একটা কথা, যে প্রথম দিকে দার্জিলিং ব্রিটিশ পিরিয়ডে দেখা গেছিল সমস্ত চা কোম্পানিগুলো সমস্ত ব্রিটিশদেরই মালিকানায় ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে দার্জিলিংয়ে কিন্তু অনেক চা বাগান বন্ধ হতে থাকে, এবং চায়ের যে প্রচার সেটা কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়ে সমতলে, অর্থাৎ এই যে পাদদেশ এলাকাতে, ধরো কুচবিহার, জলপাইগুড়ি, এমনকি উত্তর দিনাজপুরের কিছু অংশেও এখন চা বাগান দেখতে পাওয়া যায়। এই চা শিল্পটা কিন্তু ক্রমাগত প্রসারিত হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি টোব্যাকো ইন্ডাস্ট্রির কথা যদি বলি, পশ্চিমবঙ্গে একমাত্র তামাক চাষ হয় উত্তরবঙ্গের হচ্ছে কুচবিহার জেলার দিনহাটায়। হ্যাঁ, এছাড়া আগে হলদিবাড়িতে কিছুটা হতো, এখন হলদিবাড়িতে চাষ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের একমাত্র তামাকের উৎপাদনকারী হচ্ছে জেলা, সেটা হচ্ছে কুচবিহার জেলা দিনহাটা। এছাড়াও এখানে এ রাজ্যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটাও কিন্তু প্রথম হয়েছে গোটা দেশের মধ্যে, সেটা হচ্ছে হাওড়াতে। হাওড়ার ঘুষুরি বলে একটি জায়গা আছে, সেখানে ফর্ট গ্লস্টার যে টেক্সটাইল মিল, সেটাই হচ্ছে দেশের মধ্যে সর্বপ্রথম টেক্সটাইল মিল। তাহলে সেদিক দিয়ে পশ্চিমবঙ্গের টোব্যাকো বলো, কটন টেক্সটাইল বলো, সুগার মিল বলো, এর ক্ষেত্রে বিরাট একটা নাম রয়েছে। একটু আগেই বলছিলাম যে সুগার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে একটা সময় 3টে সুগার মিল আমরা দেখেছি, যে একটা হচ্ছে নদিয়ার পলাশিতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, আর একটা হচ্ছে বীরভূমের আমেদপুর। এই 3 জায়গাতে যদিও এখনো সেই ইন্ডাস্ট্রিগুলোর বা সেই মিলগুলোর অবস্থা খুবটা ভালো নয়, কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো ফর্ম করেছে। And other industries are set up and dependent on agriculture. পশ্চিমবঙ্গের যে সমস্ত বড় মাপের শিল্প রয়েছে, একটা রয়েছে কলকাতা এবং সন্নিহিত এলাকাতে, অর্থাৎ ব্যারাকপুর, হাওড়া, এই বিরাট এলাকা। ওদিকে হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, মেদিনীপুর, সেখানেও একটা ছোট শিল্পাঞ্চল রয়েছে। শিলিগুড়িতে এরকম রয়েছে কাঠ এবং অন্যান্য কিছু শিল্প রয়েছে, ছোট মাপের কিছু শিল্প এলাকা রয়েছে। তো এইরকম পশ্চিমবঙ্গে বিভিন্ন, আর তাছাড়া তো আছেই দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল যে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু খুব উল্লেখযোগ্য শিল্প এলাকা। পশ্চিমবঙ্গের শিল্প থেকে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, কোশ্চেন আসে, যে কোন শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত। যেমন একবার পরীক্ষা দিয়েছিল পিএসসির পরীক্ষায়, রাজ্যের পরীক্ষায়, যে ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত। তোমরা হয়তো অনেকেই জানো ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বা এরকম কোশ্চেন দিয়েছিল যে গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত। তোমরা জানো হয়তো যে গার্ডেন রিচ হচ্ছে মূলত বিখ্যাত হচ্ছে তোমার জাহাজ নির্মাণ শিল্পের জন্য। সেখানে মূলত হচ্ছে সামরিক জাহাজই তৈরি হয়, যে প্রতিষ্ঠান তৈরি করে তার নাম গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এরকম কোশ্চেন দিয়েছিল পরীক্ষায় যে চিত্তরঞ্জন ইজ ফেমাস ফর। আমরা জানি যে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন, এটা মূলত হচ্ছে কি দেশের প্রথম এখানে ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি হয়, তাই লোকোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত হচ্ছে আমাদের চিত্তরঞ্জন। তো এরকম ধরনের প্রচুর প্রশ্ন পরীক্ষাগুলোতে আমাদের দেয়, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি আলোচনা করতে গেলে আমরা এখানে 1 by 1 সেগুলো জানতে পারবো। নেক্সট দেখো, আমি এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে চলে এসেছি, যাতে করে তোমরা এখান থেকে আনসারগুলো খুব সহজে দিতে পারো। বলছে হুইচ ইজ দ্য মেইন মিনারেল রিসোর্স অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে তো অনেক রকম খনিজ সম্পদ পাওয়া যায়, তো
তো তার মধ্যে কোনটা একদম প্রধান? হ্যাঁ, কোশ্চেনে কি কি আছে না, আয়রন, কোল, কপার, ম্যাঙ্গানিজ, চারটে নাম দেওয়া আছে, লোহা, কয়লা, তামা আর ম্যাঙ্গানিজ। এই চারটের মধ্যে কোনটা হচ্ছে মেন মিনারেল রিসোর্স? কোনটা হতে পারে? এটা উত্তর হবে কয়লা। একটু আগেই বলেছিলাম যে কয়লা আমাদের এখানে রানীগঞ্জ এলাকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা ছোট থেকে ভূগোলে পড়ে এসেছি রানীগঞ্জ, ঝরিয়া এসব জায়গার নাম। সেই রানীগঞ্জের উৎকৃষ্ট মানের কয়লা সেখানে কিন্তু এই রানীগঞ্জ আসানসোল যে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নটাকে এখানে গড়তে সাহায্য করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও বেশ কিছু শিল্প এখানকার কয়লার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পরের কোশ্চেনে আসছি, দেখো পরের কোশ্চেন বলছে ইন হুইচ এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল বক্সাইট মিনারেল আর অ্যাভেলেবল। হ্যাঁ, আচ্ছা, এই যে বক্সাইট যেটা তোমার হচ্ছে আয়রন ওর হিসেবে যেখানে এই যে মিনারেলটাকে ভীষণভাবে ব্যবহার করা হয়, ইন হুইচ এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল এই বক্সাইট মিনারেল কোথায় পাওয়া যায়? দার্জিলিং, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। এই 4 জেলার মধ্যে কোন জেলায় বা কোন জায়গায় বক্সাইট আমরা পেতে পারি? তাহলে এখানে উত্তর হবে কিন্তু বীরভূম। ঠিক আছে, বীরভূম জেলায় বক্সাইট কিছুটা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে হোয়াই রানীগঞ্জ ইজ ফেমাস ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের না এরকম পার্টিকুলার কিছু কিছু জায়গা তুলে এরকম কোশ্চেন আসে যে সাঁওতালডি কি কারণে বিখ্যাত? সাঁওতালডি হচ্ছে পুরুলিয়া জেলায়। সাঁওতালডিতে অ্যাকচুয়ালি আছে তোমার থার্মাল পাওয়ার স্টেশন, তাপ বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, এরকম তোমার কোশ্চেন দিতে পারে। তো তেমনই দিয়েছে কোশ্চেন যে রানীগঞ্জ কি কারণে। আমরা জানি যে রানীগঞ্জ হচ্ছে মূলত হচ্ছে সেটা একটা খনি এলাকা, কয়লা খনি ওখানে রয়েছে। এবং রানীগঞ্জ কোন জেলায় একটু আগেই বলেছি, পশ্চিম বর্ধমান। হ্যাঁ, আচ্ছা, এখানে 4টে অপশন দিয়েছে, বস্ত্র শিল্পের জন্য, না কয়লা খনি এলাকার জন্য, না জাহাজ নির্মাণ শিল্পের জন্য, না চা বাগানের জন্য। তোমাদের আগেই বলেছিলাম যে চা বাগানের জন্য বিখ্যাত হচ্ছে দার্জিলিং এলাকা। জাহাজ নির্মাণ শিল্পের জন্য আমরা নাম বলেছি জিআরএসি বা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যেটা কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা, সামরিক জাহাজ তৈরি করে, গার্ডেনরিচ কলকাতায়। কিন্তু কোল মাইনিং বা যেটা কয়লা খনি সেটাই কিন্তু রানীগঞ্জের নামের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে উত্তর হবে বি একটা। পরের কোশ্চেনে আমরা দেখি কি বলা হয়েছে, বলছে হুইচ টু ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল, দুটো ইন্ডাস্ট্রির নাম একসঙ্গে জানতে চেয়েছে, যে ইজ ডিপেন্ডেন্ট অন কোল মিনারেল রিসোর্সেস, অর্থাৎ কয়লা খনিজ সম্পদের ওপর নির্ভরশীল পশ্চিমবঙ্গের কোন দুটো জেলা? কোন দুটো জেলা দেখে নাও। প্রথমে আছে জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ পাট আর বস্ত্র শিল্প, না একদমই নয়। দ্বিতীয় আছে আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড থার্মাল পাওয়ার ইন্ডাস্ট্রি, অবশ্যই কয়লার উপর বেস করেই তাপবিদ্যুৎ চলে এবং কয়লার উপরই চলে লৌহ ইস্পাত কেন্দ্র। আর টি অ্যান্ড সুগার ইন্ডাস্ট্রি, এটাও হবে না, চা আর চিনি শিল্প এই দুটো মোটেও নয়। আর আছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ তথ্য প্রযুক্তি আর হচ্ছে সিনেমা শিল্প যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু কখনোই কয়লার খনির ওপরে কিন্তু নির্ভরশীল নয়। নির্ভরশীল হচ্ছে বি এর আনসার, অর্থাৎ আয়রন স্টিল আর থার্মাল পাওয়ার ইন্ডাস্ট্রি। কোথায় কোথায় রয়েছে থার্মাল পাওয়ার আমি তোমাদের বলেছি, পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে পশ্চিমবঙ্গের কোন জেলায় দুটি থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। একাধিক থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় ফরাক্কাতে রয়েছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটি কেন্দ্রীয় সরকারি একটা বিদ্যুৎ সংস্থা। আর রয়েছে রাজ্যে আরেকটি বিদ্যুৎ প্রকল্প, সেটি হচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। হ্যাঁ, দুটোই কিন্তু সেম সাবডিভিশন বা মহকুমায় অবস্থিত, জঙ্গিপুর সাবডিভিশনে এই দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া আর কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তোমাদের একটু আগেই আমি আলোচনা করেছি। পশ্চিমবঙ্গে যেমন ব্যান্ডেল, কোলাঘাট, সাঁওতালডি, বক্রেশ্বর, এই সমস্ত জায়গাতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে আমাদের এই উত্তরটা পেলাম। পরের কোশ্চেনে আসছি, দেখো পরবর্তী যে কোশ্চেন আছে দেখো, বলছে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল চায়না ক্লে ইজ অ্যাভেলেবল। হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় চীনামাটি পাওয়া যায়? আমরা চীনামাটির ডিস, কাপ এরকম বিভিন্ন বাসনপত্র আমরা দেখেছি, তো সেই চীনামাটি পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? এখানে অপশনে কি আছে দেখো, দার্জিলিং জেলা, বাঁকুড়া ও বীরভূম, জলপাইগুড়ি জেলা আর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা। এই 4 জেলার মধ্যে মূলত এই চীনামাটি পাওয়া যায় হচ্ছে বাঁকুড়া এবং বীরভূম। হ্যাঁ, এই দুটো জায়গাতেই চীনামাটি আমরা এখানে পাই। তাহলে এরকম একটা কোশ্চেন দিতে পারে। আর কি কি কোশ্চেন এরকম দেয় আমি একটু 2-1টা নমুনা বলি। ধরো যদি তোমাদের এরকম প্রশ্ন দেয় যে পশ্চিমবঙ্গের
পশ্চিমের কোন স্থান, পশ্চিমবঙ্গের পশ্চিমের কোন স্থান রেল জংশন হিসেবে বিখ্যাত? তাহলে তোমার 3-4টে অপশন দিল, তাহলে উত্তর হবে কিন্তু আদ্রা। আদ্রা রেলের একটা ডিভিশন, সেখানে কিন্তু এখানে একটা রেল জংশন হিসেবে এটা বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে ডলোমাইট মিনারেল ইজ অ্যাভেলেবল। ডলোমাইট খনিজ পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? ডলোমাইট আমাদের এখানে যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গে কিছুটা পরিমাণে পাওয়া যায়। অপশন দিয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, জয়ন্তী, সাউথ 24 পরগনাস আর হচ্ছে হাওড়া। তাহলে এখানে উত্তরবঙ্গের আমি দুটোই মাত্র জেলা পাচ্ছি, একটা কুচবিহার আর একটা আলিপুরদুয়ার। এই দুটোর মধ্যে কিছুটা পরিমাণে আলিপুরদুয়ারের যে জয়ন্তী এলাকা সেখানেই এই ডলোমাইট খনিজটা পাওয়া যায়। তাহলে কয়লা কোথায় পাওয়া যায় আমরা দেখলাম, এখানে কোথায় পাট পাওয়া যায় সেটা আমরা জানলাম, কোথায় কোথায় ধান চাষ হয় সেটা আমরা জানি, ঠিক তেমনভাবে ডলোমাইট কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমরা দেখলাম। চা কোথায় উৎপাদন হয় সেটা আমরা জানতে পারলাম, তামাক কোথায় উৎপাদন হয় সেটাও আমি তোমাদের বললাম। যদি তোমাদের কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের কোন জেলা আমের জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত হলে তাহলে হবে মুর্শিদাবাদ এবং মালদা। বা এরকম কোশ্চেনও দেয় তোমাদের যে পশ্চিমবঙ্গের কোন জেলা তোমার সিল্ক উৎপাদনের জন্য অর্থাৎ রেশম চাষের জন্য বিখ্যাত। সিল্কের জন্য হচ্ছে একটা মুর্শিদাবাদ আর হচ্ছে নদিয়া, এই দুটি জেলা মূলত বিখ্যাত। ঠিক আছে। যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প কোনটি, পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প হচ্ছে বিড়ি শিল্প। এই যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটির শিল্প কোন জেলায় বা কোন মহকুমায় কনসেন্ট্রেট করেছে অর্থাৎ সংঘবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে, তাহলে এটা হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায়, এখানে কিন্তু বিড়ি শিল্পটা সংগঠিত হয়েছে। তাহলে এই টাইপের কিছু কোশ্চেন দেয়, আমি তার কতগুলো নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম আরো প্রচুর ধরনের কোশ্চেন এই রকম আমাদের আলোচনা করার জায়গা রয়েছে। পরের কোশ্চেনে আসছি, দেখো পরের কোশ্চেন বলছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ক্যান বি ফাউন্ড ইন হুইচ এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট জায়গায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। প্রাকৃতিক গ্যাস যদি পাওয়া যায় তাহলে আমরা অনেক কম খরচে আমরা কিন্তু এটা রান্না বা অন্যান্য জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এই ন্যাচারাল গ্যাস কোথায় পাওয়া গেছে না, তার 4টে অপশন দেওয়া আছে, সুন্দরবন, অশোকনগর, নর্থ 24 পরগনাস, দীঘা, শিলিগুড়ি। না দীঘা না শিলিগুড়ি এই কোনো জায়গাতেই কোনো প্রাকৃতিক গ্যাসের কিন্তু আমরা সেভাবে সন্ধান পাইনি। এমনকি সুন্দরবনের ক্ষেত্রে বলা হয় যে মাটির নিচে নাকি তেল রয়েছে, সেটা কলকাতার ক্ষেত্রেও বলা হয় যে খনিজ তেল নাকি আছে গোটা কলকাতা শহরের নিচে, কিন্তু সেটা পরিমাণে এতটাই কম যে সেটার কিন্তু কস্ট এফেক্টিভনেস ব্যাপারটা খুবই কম, যার ফলে সুন্দরবন হোক আর কলকাতা শহরেই হোক তার নিচ থেকে তেল তোলার কোনো ভাবনা এখন অবধি কিন্তু আমাদের আসেনি। রিসেন্ট যেটা আমরা জেনেছি ওএনজিসি যেটা সন্ধান পেয়েছে সেটা হচ্ছে অশোকনগর, যেটি উত্তর 24 পরগনায় অবস্থিত, এখানেই প্রাকৃতিক গ্যাসের সম্প্রতি সন্ধান মিলেছে। তাহলে বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি, দেখো বলছে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লার্জ কোল রিজার্ভস আর ফাউন্ড। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় খুব বৃহৎ পরিমাণে কয়লার সঞ্চিতি রয়েছে? বিরাটভাবে কয়লা সেখানে রয়েছে। আচ্ছা, আমরা একটু আগে আরম্ভ বলেছিলাম যে রানীগঞ্জের নাম, রানীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকায় টোটালি যে মানে কয়লার যে কলিয়ারি বেল্ট রয়েছে সেইখানে কিন্তু আমরা ভীষণভাবে কয়লা সেখানে পেতে পারি। দার্জিলিংয়েও কিছুটা পাওয়া যায়, সেটা খুব উৎকৃষ্ট মানের নয়, লিগনাইট জাতীয় কয়লা কিছুটা পাওয়া যায় এখানে। তাহলে ওই রানীগঞ্জটা কোন জেলার মধ্যে পড়বে? দেখো একটু অপশন দেখে তোমরা নিজেরা বেছে নিতে পারো কিনা। একটা হচ্ছে বাঁকুড়া, একটা হচ্ছে বর্ধমান ওয়েস্ট, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে বীরভূম। বাঁকুড়া, বর্ধমান ওয়েস্ট, পুরুলিয়া, বীরভূম, এই যে 4টে জেলার মধ্যে বর্ধমান পশ্চিম রানীগঞ্জ তার মধ্যে অবস্থিত, এখানে কিন্তু কয়লার সঞ্চিতি রয়েছে। তাহলে বি হবে কারেক্ট আনসার। চলো পরের প্রশ্নেতে আসি। বলছে হুইচ মিনারেল রিসোর্স অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ইউজড ফর পাওয়ার জেনারেশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি পাওয়ার জেনারেশনের জন্য আমরা যেমন আগেই বলেছি গ্যাস ব্যবহার করতে পারি, আমরা বায়বীয় শক্তি বা উইন্ড এনার্জি ইউজ করতে পারি, তেমন জলবিদ্যুৎ ব্যবহার করার জন্য আমরা জলশক্তিকে ব্যবহার করতে পারি। তেমন আমাকে এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন খনিজ সম্পদ পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে
সবচেয়ে বেশি পরিমাণে আমরা ব্যবহার করি? অপশনে আছে কপার, কোল, আয়রন, ম্যাঙ্গানিজ। তামা, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, এই চারটির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে যে খনিজটি ব্যবহার হয় সেটি হচ্ছে কয়লা। এই কয়লার ব্যবহার কিন্তু যতগুলো নাম বললাম, যে থার্মাল পাওয়ার স্টেশন অর্থাৎ সাঁওতালডি থেকে, ব্যান্ডেল থেকে, কোলাঘাট বা বক্রেশ্বর, হ্যাঁ, এনটিপিসি, সব জায়গাতে কিন্তু কয়লার মাধ্যমেই সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। সরকার এখন চাইছেন যত দিন যাচ্ছে কয়লার ব্যবহারকে কমিয়ে ফেলে জলবিদ্যুৎ বা অন্যান্য যে সমস্ত অপ্রচলিত যে বিদ্যুৎ শক্তি রয়েছে, বিদ্যুতের ব্যবহার, সেগুলো আরো বাড়াতে চাইছেন। এতে খরচ অনেক কম। তার পাশাপাশি হচ্ছে কয়লা হচ্ছে একটা ফান্ড রিসোর্স, সঞ্চিত সম্পদ। কয়লাকে অচিরেই যদি সব আমরা খনি থেকে তুলে ফেলি তাহলে একদম খুব তাড়াতাড়ি কয়লার ব্যবহার কিন্তু নিঃশেষ হয়ে যাবে, সঞ্চিত কয়লা নিঃশেষ হবে। সেই জন্য কয়লার ব্যবহারকে কমিয়ে সরকার চাইছেন যেগুলো রিনিউয়েবল রিসোর্স যেগুলোকে বলা হয় তার ব্যবহারকে আরো বেশি করে বাড়াতে। পরের কোশ্চেনে আসি। দেখো, পরের কোশ্চেন বলছে হুইচ মিনারেল অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান বি ইউজড ফর প্রোডাকশন অফ সিমেন্ট। সিমেন্ট বানানোর জন্য পশ্চিমবঙ্গের কোন খনিজকে ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়? কি কি আছে দেখো, মাইকা মানে অভ্র, লাইমস্টোন বা চুনাপাথর, গ্রাফাইট, আর হচ্ছে ডলোমাইট। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের সিমেন্ট বানানোর জন্য যেটা মূলত লাগে সেটা হচ্ছে লাইমস্টোন। আমাদের হাওড়া জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায়, মুর্শিদাবাদ জেলায় এবং বিভিন্ন জেলায় আমরা দেখেছি সিমেন্ট কারখানা কিন্তু গড়ে উঠেছে। এই যে সিমেন্ট কারখানাগুলো তৈরি হয়েছে তার মূল উপাদান হচ্ছে, উপকরণ হচ্ছে চুনাপাথর। এই চুনাপাথর সেটাও কিন্তু খনি থেকে আসে। এটাকে ইংলিশে বলা হয় লাইমস্টোন। তাহলে এখানে কারেক্ট আনসার হবে বি এরটা, লাইমস্টোন। আর নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন এই পর্যায়ে, সেটা হচ্ছে ফায়ার ক্লে ইজ ইউজড ইন হুইচ ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ফায়ার ক্লে ব্যবহার হয় কোন শিল্পে? যদি এরকম প্রশ্ন দেয় তাহলে এখানে অপশন দেওয়া আছে গ্লাস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে হিট রেজিস্ট্যান্ট আইটেমস অ্যান্ড সেরামিক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আচ্ছা, সিমেন্ট ইন্ডাস্ট্রি আর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। এই সব জায়গাগুলো থেকে যে অপশনগুলো দেওয়া আছে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখানে এমসিকিউ এসছে। যেমন ইলেকট্রনিক শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন স্থান বিখ্যাত? 3-4টে জায়গার নাম অপশনে দেওয়া হয়েছে। এটা উত্তর কিন্তু হচ্ছে সল্টলেক বা লবণ হ্রদ, যেটি উত্তর 24 পরগনায় অবস্থিত। সল্টলেক কিন্তু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য মূলত বিখ্যাত। আচ্ছা, এবারে যদি বলা হয় গ্লাস বা সিরামিকের কথা, তাহলে কিন্তু আমাদের কলকাতার যাদবপুরে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট, গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ঠিক আছে, তাহলে এইরকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে বা বিভিন্ন গবেষণা কেন্দ্র যেগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন যেগুলো শিল্প যেগুলো রয়েছে, যেমন যদি বলে পশ্চিমবঙ্গের টেলিফোনের তার তৈরির কারখানা, সেটা কোথায় রয়েছে? সেটাও কিন্তু রয়েছে আমাদের এই পূর্ব বর্ধমান জেলায়, হ্যাঁ, সেটা রয়েছে, সেখানে রয়েছে এই ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে। আচ্ছা, রূপনারায়ণপুর কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা কেন্দ্রীয় সরকারি একটা সংস্থা, টেলিফোনের তার তৈরির এরা কারখানা গড়ে ওঠে ওখানে। তো এইরকম ধরনের, বা ধরো আমাদের পশ্চিমবঙ্গের ছুরি-কাঁচি শিল্প যেটাকে বলা হয়, সেটাকে, সেই ইন্ডাস্ট্রিটা কোথায় গড়ে উঠেছে? সেটাও কিন্তু এই বর্ধমান জেলার সেহেরা বাজার বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু তার খুব কাছেই, জায়গাটা হচ্ছে নাম হচ্ছে কাঞ্চননগর, সেখানে কিন্তু এই ধরনের কারখানা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই ধরনের ছোট 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 অনেক প্রশ্ন, এগুলো আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় লোকালাইজড হয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। যেমন যদি বলা হয় যে ভারতের শেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? ভারতের শেফিল্ড যদি বলে তাহলে আমরা বলবো হাওড়া। ঠিক আছে, আবার যদি বলা হয় যে ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে, তাহলেও কিন্তু উত্তর হবে হাওড়া। এইরকম ধরনের, বা ধরো যদি বলা হয় যে রুর অফ বেঙ্গল বা বাংলার রুর কোন স্থানকে বলা হয়? বাংলার রুর বলতে গেলে আমরা দুর্গাপুরকে আমরা বুঝি। এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে, এগুলো আমি আলোচনা করলাম তোমাদের। এক্ষেত্রে কিন্তু ফায়ার ক্লে পশ্চিমবঙ্গের কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় যদি হয়, তাহলে উত্তর হবে হিট রেজিস্ট্যান্ট, মানে তাপ নিরোধক যে সমস্ত বস্তু যেগুলো রয়েছে, এবং সিরামিক শিল্পে এখানেই কিন্তু ব্যবহার হয় ফায়ার ক্লে। ঠিক আছে, আর
20টা কোশ্চেন এই মুহূর্তে বললাম, তার সঙ্গে আরো অতিরিক্ত কিছু কিছু তোমাদের এমসিকিউ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার রিলেটেড আমি তোমাদের আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গের আম কোথায় সবচেয়ে বেশি চাষ হয়, বা পশ্চিমবঙ্গের ফল সবচেয়ে বেশি কোথায় উৎপাদন হয়। ফল উৎপাদন হয় ম্যাক্সিমাম হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ, রেশম চাষ কোথায় সর্বাধিক হয়, তামাক চাষ কোথায় সর্বাধিক হয়, এরকম কতগুলো প্রশ্ন তোমাদের কাছে রেখেছি এবং তার উত্তর আমি বললাম। পশ্চিমবঙ্গে চা চাষ হয় কোথায় সবচেয়ে বেশি, কোন জেলায়, এই ধরনের গুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, পাট শিল্পে যে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে, সেই ধরনের কিছু অতিরিক্ত তোমাদের তথ্য দিলাম। এইগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে এবং যা আমাদের এখানে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খুঁটিয়ে পড়বে। আশা করি তোমরা সফলতা পাবে।